এবারের নির্বাচন শুধু ক্ষমতা হস্তান্তরের নয়, গণতান্ত্রিক ব্যবস্থার নতুন অভিযাত্রার সূচনা। জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা। আজ এমপি মন্ত্রীদের শপথ, বরণে প্রস্তুত সংসদ ভবন। সরকারের নতুন প্রধানমন্ত্রী থাকতে পারেন যমুনায়, মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাড়ি। মিন্টু রোড, হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে প্রয়োজনে আরো কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে। এবং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন সহ ৫ বাংলাদেশি নিহত, এলাকায় শোকের মাতম। মরদেহ দ্রুত দেশে আনার দাবি। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেবল একটি ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার নতুন অভিযাত্রার সূচনা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে জাতির উদ্দেশ্যে দেয়া শেষ ভাষণে তিনি কথা বলেন। এ সময় গেল 18 মাসে তার সরকারের সফলতা তুলে ধরেন ডক্টর ইউনূস। জানান তার সরকারের সবচেয়ে বড় সফলতা জুলাই সনদ, যা বাস্তবায়ন হলে বন্ধ হবে ফ্যাসিবাদ ফেরার পথ। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রিসভার অধিকাংশ সদস্য পালাতে বাধ্য হওয়ার পর দেশে গভীর সাংবিধানিক সংকটের তৈরি হয়। এমন সংকটে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ১৮ মাসের শাসনামলে অর্থনৈতিক সংস্কার, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, গণহত্যাকারীদের বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পাশাপাশি সরকার নজর দেয় জুলাই সনদ তৈরিতে। একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এগিয়ে নেয় সরকার। সেই জন্য আমাদের লড়াই। সরকার প্রধান হিসেবে জাতির উদ্দেশ্যে দেয়া শেষ ভাষণে তার সরকারের সফলতা তুলে ধরেন ডক্টর ইউনূস। সেই সংকটময় সময়ে আমাকে আহ্বান জানানো হয়েছিল একটি লক্ষ্য সামনে রেখে বাংলাদেশকে আবার স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য 3টি দায়িত্ব দেওয়া হয়েছিল: সংস্কার, বিচার এবং নির্বাচন। আমি ও আমার সহকর্মীরা সবাই আমরা সেই অঙ্গীকার রক্ষার চেষ্টা করে গেছি। কোথায় কতটুকু সাফল্য অর্জন করতে পেরেছি, কোথায় ব্যর্থ হয়েছি, সে বিচারের ভার আপনাদের উপর থাকলো। আমাদের প্রচেষ্টায় কোনো ঘাটতি ছিল না। আমরা মানবতা বিরোধী অপরাধ, দুর্নীতি ও অনিয়মের বিচার প্রক্রিয়াকে রাজনীতি ও প্রতিশোধের ঊর্ধ্বে রেখেছি। আমরা ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক, বাণিজ্যিক, আর্থিক সংস্কারে হাত দিয়েছি, যাতে ভবিষ্যতে কোনো সরকার জনগণের ইচ্ছার বিরুদ্ধে নিজেকে স্থাপন করতে না পারে। জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতান্ত্রিক অভিযাত্রার নতুন সূচনা। এই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে যারা জয়ী হয়েছেন তাদের আমি অভিনন্দন জানাচ্ছি। যারা পরাজিত হয়েছেন তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি। হার জিতই হলো গণতন্ত্রের সৌন্দর্য। যারা জয়ী হয়েছেন তারা মোট ভোটের প্রায় অর্ধেক পেয়েছেন। যারা জয়ী হতে পারেননি তারাও মোট ভোটের অর্ধেক পেয়েছেন। এই নির্বাচন কেবল একটা ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার নতুন অভিযাত্রার সূচনা, নতুন বাংলাদেশের জন্ম। জুলাই সনদকে সবচেয়ে বড় সফলতা উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফেরার পথ বন্ধ হবে। অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ, যার ভিত্তিতে গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় তা বাস্তবায়নের সিদ্ধান্ত দিয়েছে দেশের মানুষ। জুলাই সনদের বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার পথগুলো চিরতরে বন্ধ হয়ে যাবে। আশা করব এটা নির্ধারিত সময়ের সীমার মধ্যেই বাস্তবায়ন হবে। আগামী সরকার রাষ্ট্রের প্রতিটি স্তরকে দুর্নীতিমুক্ত রাখার পাশাপাশি সর্বক্ষেত্রে স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অধিকারের বিষয়, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিষয়, পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে দৃঢ় থাকতে হবে। দলমত, ধর্ম, বর্ণ, নারী পুরুষ নির্বিশেষে সবাইকে আহ্বান জানাই একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম অব্যাহত রাখতে। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণতন্ত্রের যাত্রায় আজ এক ঐতিহাসিক দিন। সংসদ ভবনে সকাল 10টায় শপথ নেবেন
নবনির্বাচিত এমপিরা আর বিকেল 4টায় রেওয়াজ ভেঙে বঙ্গভবন ছেড়ে সংসদের উন্মুক্ত চত্বরে হবে নতুন সরকারের মন্ত্রিসভার শপথ। আয়োজনে থাকবেন দেশি বিদেশি হাজারের বেশি অতিথি। কয়েক স্তরের নিরাপত্তা বলয়ে ঢেকে রাখা হচ্ছে সংসদ ভবন এলাকা। নবনির্বাচিত এমপিদের বরণ করতে প্রস্তুত জাতীয় সংসদ ভবন। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, চলছে পরিষ্কার পরিচ্ছন্ন ও সৌন্দর্য বর্ধনের কাজ। প্রথা ভেঙে প্রথমবারের মতো মন্ত্রিসভার শপথ হচ্ছে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে। মঙ্গলবার বিকেলে এই শপথ অনুষ্ঠান হবে। একই দিন সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। এর জন্য প্রস্তুত করা হচ্ছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। নিরাপত্তা ব্যবস্থায় রাখা হয়েছে বিশেষ গুরুত্ব। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাদা পোশাকেও থাকবেন সদস্যরা। সুইপিং করা হচ্ছে পুরো সংসদ ভবন এলাকা। বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। আমন্ত্রিত অতিথি, কূটনৈতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পাবে ভিন্ন মাত্রা। নবনির্বাচিত যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেটের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে আমরা ইতিমধ্যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজাকে কেন্দ্র করে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। দক্ষিণ প্লাজার আশেপাশে কয়েকটা সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ায় পার্লামেন্টে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন বিএনপির নির্বাচিত এমপি শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। আমাদের উপর একটা আমানত, এই আমানত অবস্থান থেকে আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন সরকার গঠন করব এবং জনগণের পাশে থেকে এই আমানতটুকু যেন আমরা রক্ষা করতে পারি, মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি এবং সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। দক্ষিণ প্লাজায় শপথ আয়োজনের মধ্য দিয়ে নতুন সরকার জনগণের কাছে আরো উন্মুক্ত হওয়ার বার্তা দিতে চায়। রাজনৈতিক অস্থিরতা ও নানা প্রত্যাশার প্রেক্ষাপটে এই শপথ অনুষ্ঠানকে ঘিরে জনমনে তৈরি হয়েছে কৌতূহল ও প্রত্যাশা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রী পরিষদের শপথ। খোলা আকাশের নিচে এই আয়োজনকে কেন্দ্র করে দেশবাসীর মাঝে তাই তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। শপথের মঞ্চে উচ্চারিত অঙ্গীকারের মধ্য দিয়ে শুরু হবে নতুন সরকারের আনুষ্ঠানিক পথ চলা। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। নতুন সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য রাজধানীর মিন্টু রোড, হেয়ার রোড, গুলশান এবং ধানমন্ডিতে 37টি বাড়ি প্রস্তুত করা হচ্ছে। প্রয়োজনে আরও কয়েকটি বাড়ি তৈরি করার কাজ চলছে বলে জানিয়েছেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রীর জন্য যমুনা এবং সাবেক স্পিকারের বাসভবনকে প্রস্তুত করা হচ্ছে। মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন এমপি মন্ত্রীদের শপথ। পরের দিন থেকেই সচিবালয়ে অফিস শুরু করবেন নতুন মন্ত্রীরা। এখন আলোচনায় নতুন সরকারের বাসভবন। প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা কে কোথায় থাকবেন? মন্ত্রীপাড়া হিসেবে খ্যাত রাজধানীর মিন্টু রোড, হেয়ার রোডের সরকারি বাংলোগুলোতে এখনও উপদেষ্টারা রয়েছেন। রেওয়াজ অনুযায়ী দায়িত্ব ছাড়ার পরবর্তী 1 মাস পর্যন্ত উপদেষ্টারা এসব বাংলোতে থাকতে পারবেন। গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান জানান, হেয়ার রোড সহ মিন্টু রোড এবং গুলশান বনানীর সরকারি বাড়িগুলো প্রস্তুত হচ্ছে নতুন মন্ত্রীদের জন্য। এখন পর্যন্ত আমরা 37টা বাড়ি রেডি করে রেখেছি। মিন্টু রোড, হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে এই পর্যন্ত এটা রেডি আছে। প্রয়োজনে আরো কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে। প্রধান উপদেষ্টার কার্যালয়, যমুনা এবং সাবেক স্পিকার, ডেপুটি স্পিকারের বাসভবনকে নতুন সরকারের প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হচ্ছে। সেটা আমরা চেষ্টা করছি এবং এটা আমরা 1-2 দিনের মধ্যেই ওনারা শপথ নিতেই এটা তৈরি হয়ে যাবে। এদিকে দায়িত্ব পেয়ে নতুন মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি মন্ত্রী পরিষদ বিভাগে মুখোমুখি হন সাংবাদিকদের। দেশের একটা যুগ সন্ধিক্ষণে আমার দুর্বল স্কন্ধে বিশাল দায়িত্ব পড়েছে। আমি সেটার ভার মেটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমার সাধ্যমতো, এবং অতীতে যেভাবে কাজ করেছি সে একইভাবে কাজ করব ইনশাআল্লাহ। আপনারা সবাই সহায়তা করবেন। তিনি জানান, মঙ্গলবার সকালে সংসদ ভবনে 2টি শপথ অনুষ্ঠান হবে এমপিদের, একটি সংসদ সদস্য হিসেবে, আরেকটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, আর বিকেলে হবে মন্ত্রীদের শপথ। 2 দফায় আপনার সংসদ সদস্যদের শপথ হবে। একটা তো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, তার পরবর্তীকালে এই যে আমাদের সংস্কার, সেটার জন্য শপথ নেবেন।
এবং বিকেলে যে মন্ত্রিসভার শপথ হবে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট সংক্রান্ত নীতিমালায় বড় ধরনের পরিবর্তন আনলো ওমান সরকার। নতুন এই নিয়মে স্থানীয়করণ লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ কোম্পানিগুলোর জন্য ওয়ার্ক পারমিট ফি দ্বিগুণ করা হয়েছে। অন্যদিকে যেসব প্রতিষ্ঠান সরকারি নিয়ম মেনে স্থানীয় নাগরিকদের নিয়োগে সফল হয়েছে তাদের জন্য ফিতে 30% ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির শ্রম মন্ত্রণালয় শ্রমবাজারের ভারসাম্য রক্ষায় ও জাতীয় কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে এই নতুন ফি কাঠামো চালু করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কানাডার সাসকাচুয়ানে হয়ে গেল 2 দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশেষ আকর্ষণ ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্থানীয় শিল্পীদের নৃত্য ও সঙ্গীত পরিবেশনা। পাশাপাশি বইমেলায় স্থান পেয়েছে কানাডার বিভিন্ন শহরে বসবাসরত লেখকদের বাংলা ভাষায় রচিত গ্রন্থ। লাইলা নুসরাতের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রবাসের বরফ ঢাকা প্রান্তরে যেন জেগে উঠল এক টুকরো বাংলাদেশ। ভাষার টানে, স্মৃতির আবেগে আর সংস্কৃতির রঙে মুখর হয়ে উঠল কানাডার সাসকাচুয়ান প্রদেশ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে হয়ে গেল 2 দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আয়োজনে ছিল বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন অব সাসকাচুয়ান এবং কালচার কানেক্ট টিভি। মেলায় স্থান পেয়েছে কানাডার বিভিন্ন শহরে বসবাসরত লেখকদের বাংলা ভাষার রচিত গ্রন্থ। প্রথম দিনে বাংলাদেশ ও কানাডার জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বিকাশের সভাপতি আরিফুর রহমানের বক্তব্যের পর বক্তব্য রাখেন সাসকাচুয়ান মেয়র সিনথিয়া ব্লক সহ অনেকে। দ্বিতীয় দিনের বিশেষ আকর্ষণ ছিল হিমাদ্রি রায়ের আবৃত্তি। আয়োজকরা জানান 21শে শহীদ মিনার জাতীয় ঐক্য এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক, অহংকারের জায়গা বাঙালি জাতীয়তাবাদের চেতনা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মাদ্রিদে বৃহত্তর নোয়াখালী সমিতি ইন স্পেনের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বাঙালি অধ্যুষিত লাভা পিএস এলাকার গ্রাম বাংলা রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়। এর সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল কাশেম মুকুল, সাধারণ সম্পাদক জালিম ব্যাপারী রাজু ও সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিনের যৌথ সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপদেষ্টা জালাল আহমেদ সহ অনেকে বক্তব্য রাখেন। সৌদি আরবে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রথমে খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় উপলক্ষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার নুরুল আমিন, বিশেষ অতিথি মাইন চৌধুরী সহ অনেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বিএনপির দক্ষিণ আফ্রিকার নর্থ শাখা। রবিবার জোহানেসবার্গের ফোর্সবার্গের আল মক্কা রেস্টুরেন্টে হয় অনুষ্ঠান। সংগঠনের ভারপ্রাপ্ত সদস্য সচিব নাজমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক আহ্বায়ক জহিরুল আলম তরুণ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সভাপতি AKM আক্তারুজ্জামান। অনুষ্ঠানে তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচিত জনপ্রতিনিধিরা সততা ও ন্যায়ের প্রতি অবিচল থেকে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান বক্তারা। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরীতে বাসভবনে তাকে স্বাগত জানান চরমোনাই পীর। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ইসলামী আন্দোলনের পক্ষে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ও মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ। বৈঠক শেষে মুফতি রেজাউল করিম জানান, দেশ পরিচালনায় গঠনমূলক পরামর্শ চেয়েছেন তারেক রহমান। সকলকে নিয়ে এই দেশ সুন্দর করার ব্যাপারে সে আন্তরিকভাবে সবার সাথে ঐক্যতা, সৌহার্দ্যতা, সম্পর্ক তৈরি করে এই দেশ সুন্দরভাবে পরিচালনা করার আমাদের সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছে এবং চেষ্টা করবে। আমরা বলেছি আমরা ভালো কাজের ব্যাপারে
আমরা আপনাদের সাথে থাকব এবং আপনাদের সাথে সহযোগিতাও থাকব, কিন্তু কোনো সিদ্ধান্ত যদি আপনাদের দেশের বিরুদ্ধে হয়, ইসলামের বিরুদ্ধে হয়, তাহলে সেখানে কিন্তু আমরা নিয়মতান্ত্রিক প্রতিবাদ করব। গণভোটে গণরায়ের মাধ্যমে জুলাই সনদের নোট অব ডিসেন্টের সুরাহ হয়েছে, তাই সনদ বাস্তবায়নে আর কোনো প্রতিবন্ধকতা দেখছেন না বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার যমুনায় জুলাই সনদে স্বাক্ষরের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। সনদ স্বাক্ষর করায় এনসিপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিকাংশ দলের স্বাক্ষরের প্রায় 4 মাস পর জুলাই সনদে স্বাক্ষর করতে সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন 24-এর গণঅভ্যুত্থান থেকে জন্ম নেয়া তরুণদের রাজনৈতিক দল এনসিপির নেতারা। তাদের স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সঙ্গে ছিলেন ডক্টর আলী রিয়াজ ও বদিউল আলম মজুমদার। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন সনদে স্বাক্ষর করেন। এ সময় তাদের ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। পরে সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা জানান সনদটি কেবল একটি সমঝোতা নয়, বরং জুলাই শহীদ ও আহতদের রক্তস্নাত আকাঙ্ক্ষার প্রতিফলন। নোট অব ডিসেন্ট ব্যতিরেকে সনদ বাস্তবায়নের শর্তে স্বাক্ষর করেছে এনসিপি। আমরা একটা শর্ত সাপেক্ষে সেখানে স্বাক্ষর করেছি। আমরা বলেছি যে নোট অব ডিসেন্ট ব্যতিরেকে গণভোটের গণরায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সাপেক্ষে জনাব নাহিদ ইসলাম আহ্বায়ক এবং আক্তার হোসেন আমি সদস্য সচিব এই জুলাই জাতীয় সনদে আমরা স্বাক্ষর করলাম। সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে একটি বৃহত্তর ঐক্য তৈরি হলো, যার লক্ষ্য রাষ্ট্র সংস্কার এবং ফ্যাসিবাদের শেকড় উপড়ে ফেলা। গণভোটের প্রশ্নের মধ্য দিয়ে নোট অব ডিসেন্টের সমাধান হওয়ায় এর বাস্তবায়ন নিয়ে আর কোনো শঙ্কা নেই বলে জানান তিনি। গণভোটে জনগণের রায় সংস্কারের পক্ষে এসেছে, হ্যাঁ পক্ষে এসেছে। এখন আমাদের আগামীকাল থেকে যে দায়িত্বটা সেটা হচ্ছে এই রায় অনুযায়ী, গণভোটের হ্যাঁ অনুযায়ী এই রায় হচ্ছে বাস্তবায়ন করা। বাস্তবায়ন নিয়ে আর কোনো সংশয়ের আমরা দেখছি না, কারণ এই নির্বাচনের ভিত্তিটাই হচ্ছে গণভোট এবং গণভোটের ভিত্তি হচ্ছে জুলাই জাতীয় সনদ আদেশ। এই আদেশ ছাড়া এই নির্বাচন সম্ভব হতো না এই সময়ে এই সরকারের অধীনে। ফলে যদি আমরা নেক্সট পার্লামেন্টকে কার্যকর করতে চাই, নেক্সট গভর্নমেন্টকে কার্যকর করতে চাই, তার বৈধতা হচ্ছে এই গণভোট এবং আদেশ। ফলে সেই আদেশকে মানতে হলে অবশ্যই আপনাকে গণভোটের যেই গণরায় এসেছে সেই রায়কে বাস্তবায়ন করতে হবে। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও নতুন বন্দোবস্তের রাষ্ট্র বাস্তবায়নে এ সনদের বিকল্প নেই বলে উল্লেখ করেন এনসিপি নেতারা। গণভোটের যেই গণরায় এসেছে সেই রায়কে বাস্তবায়ন করতে হবে। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে কোনো ছাড় দেবে না জামায়াত। এছাড়া সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে দলটি, জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার সন্ধ্যায় মগবাজারে আল ফালাহ মিলনায়তনে দলের ৬৭ জন এমপিকে নিয়ে আনুষ্ঠানিক বৈঠক করেন জামায়াত আমির। এরপর প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, অতীতের গতানুগতিক ধারার নয়, একটা সুষ্ঠু ধারার রাজনীতি ফিরিয়ে আনার জন্য সরকারি ও বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা থাকা উচিত। দেশের গণতান্ত্রিক উন্নয়নে সরকারি দলকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছে দলটি। অতীতে এদেশে সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার কোনো পরিবেশ তৈরি হয়নি। আমরা আশা করি যে আমাদের সমবেত প্রচেষ্টায় সরকারি দল বিরোধী দল মিলে আমরা যদি দায়িত্বশীল আচরণ করি, জাতির প্রতি যদি আমরা দায়বদ্ধতা নিয়ে কাজ করি, তাহলে গণতন্ত্র তার প্রাতিষ্ঠানিক রূপ পাবে ইনশাআল্লাহ। আর এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।